ফারুক হাসানের কাছে আমার প্রশ্ন ছিল যে আসলে তিনি যে মন্তব্য করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে তিনি মনে করেছেন, এবং প্রশাসনের ব্যাপারটাও আপনি নিশ্চয়ই জানেন যে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে কত লোক আছে, কত ভাগ বটরা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটি বা মন্তব্যটি ইতিমধ্যে করেছেন, এটা সত্যই তিনি করেছেন, সঠিক বলেছেন তিনি। একটি দল, এই যে একটি দল বা কোনো একটি দল, এই জায়গা থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। বিএনপি যখন বক্তব্য দেয় বলে কোনো একটি দল, আবার জামাত যখন বলে কোনো একটি দল, আবার এরা যখন বলে কোনো একটি দল, এই কোনো একটি দল বলা যাবে না, কারা কি করেছে সেটাই বলতে হবে। এই যে কোনো একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখন মানে ফাঁক ফোকর খুঁজছেন, রাস্তা খুঁজছেন, আসলে কেমনে গিয়ে ওখানে গিয়ে স্বাক্ষর করতে, এইটা কারা, তারা কারা? এটা হচ্ছে জুলাই স্বাক্ষর করার জন্য এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গড়ে উঠেছে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি যেহেতু ওই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করেছিল, তারা অংশগ্রহণ করেন নাই, সেদিন তারা স্বাক্ষরও করতে পারেন নাই। তারা মনে করেছিল যে আসলে আমরা না গেলে এই অনুষ্ঠান হবে না। তাদের দৃঢ় একটা ধারণা ছিল যে আমরা যদি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ না করি, আমরা না যাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই অনুষ্ঠান করতে পারবে না। এটা একটা বদ্ধমূল তাদের ধারণা ছিল। এবং তাদের যারা বুদ্ধিজীবী, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক প্যানেল, ওই প্যানেল বলেছে তোমরাই তো সরকার, তোমরা না গেলে এই সরকার কেমন অনুষ্ঠান করবে, সুতরাং তোমরা যাইও না, অনুষ্ঠান হবে না। তো পরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখানে একটা স্বাধীনচেতা সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য ওনাকে স্যালুট জানাই। আমরা দেখলাম যে সেখানে একটা হট্টগোল হলো, একটু মারামারি হলো, জুলাই যোদ্ধা নামে অনেকে গিয়ে সেখানে একটা হট্টগোল পাকানোর চেষ্টা করলো। তারপরে বেশ কয়েকজন অ্যাডভাইজার প্রধান উপদেষ্টাকে বললেন যে স্যার এই অবস্থায় অনুষ্ঠানটা করা যাবে কি না বা ইত্যাদি ইত্যাদি। তখন চিফ অ্যাডভাইজার বললেন যে আমি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি, অনুষ্ঠান হবে, মানে কিছুটা তিনি রাগান্বিত সুরে এরকম একটা ডিসিশন দিলেন। এরপরে কোনো অনুষ্ঠান হয়েছে। তো এই অনুষ্ঠান হওয়ার পরে তারা আসলে দেখলো যে তাদের যে চিন্তা ছিল, সেই ধরনের তারা চিন্তা করে আসলে সেই অনুষ্ঠান বয়কট করেছিল, হিতে বিপরীত হয়ে গেছে। এখন তারা আসলে কি করবে, এখন লাইন ফাঁক ফোকর খুঁজছেন যে কোনোভাবে যদি আমরা সেই এখন দেখেন, এখন আসলে ওটা একটা এমন মোমেন্টাম বা এমন একটা আসলে ওখানে সিনারিও দেশ ও জাতির কাছে প্রেজেন্ট করা হয়েছে যে জুলাই জাতীয় সনদের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করবে, নির্বাচন হবে, যে বা যারাই ক্ষমতায় আসুক সুন্দরভাবে দেশ চলবে। এই যে একটা সিনারিও, পোর্টফোলিও, এই পোর্টফোলিও বা সিনারিও থেকে তারা কিন্তু ইতিমধ্যে মাইনাস হয়ে গেছে। তাদের এতদিনের যে অংশদারিত্ব, পার্টিসিপেশন, এটা কিন্তু ওই দিনের পর থেকে অনেকটাই ম্লান। তারা ওই পার্টিসিপেশন এখন নেই। এখন তারা দেখতে পাচ্ছে যে আমাদের যেহেতু অংশদারিত্ব একবারে মিনিমাম স্টেজে, এখনও যদি কোনো ফাঁক ফোকরে আমরা স্বাক্ষরটা করতে পারি, অন্ততপক্ষে ইতিহাসের খাতায় আমাদের নামটা থাকবে। ইতিহাসের পাতায় ওই যে পোর্টফোলিও, ছবি, যে সিনারির কথা বললাম আমি, ইমেজে কিন্তু তাদের ছবি নেই, ইমেজে কিন্তু তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু এখন ওই ইতিহাসের পাতায় যদি একটা লাইনে তাদের নামটা থাকে, ওই নামটা যাতে অন্তত পক্ষে থাকে, এই জন্যই তারা ওই ফাঁক ফোকরটা খুঁজছেন। এখন নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে, যে এনসিপি কালকে বোধহয় প্রধান উপদেষ্টাকে বলেছেন এটা না হলে আমরা নির্বাচন করবো না, সেটা না হলে হবে না, শাপলা ফুল না পাইলে আমরা যাবোই না নির্বাচনে। আবার কেউ কেউ তাদের নেতারা বলেন নির্বাচন হতেই দেব না। এই যে উদ্ধতপূর্ণ বক্তব্য, আচরণ, আমি মনে করি কি জানেন, এই শাপলা ফুল এটা সেটা এগুলো স্রেফ তাদের বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য বিএনপির সাথে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমার যেটা বিএনপির সঙ্গে এনসিপি বার্গেনিং করছে, নিশ্চিত লিখে রাখেন, তারা বিএনপির সাথে নির্বাচন করবে, একবারে নিশ্চিত। কিভাবে বলছেন আপনি? এটা দুটো পদ্ধতি হতে পারে। জামায়াতের সঙ্গে জামাতের সাথে তারা যাবে না কখনো, আমরা তাদের ভিতরকার খবর জানি। তারা দুটো পদ্ধতিতে বিএনপির সাথে নির্বাচনে যাওয়ার তাদের চিন্তা রয়েছে। নাম্বার 1, তারা বিএনপির সাথে ডিরেক্ট জোট গঠন করবে, যেভাবে বিগত সময় বিএনপি 20 দলীয় জোট, 18 দলীয় জোট, আওয়ামী লীগের আমলে মহাজোট, 14 দলীয় জোট ইত্যাদি এভাবে ছিল, এবং তারা বিএনপির মার্কায় নির্বাচন করবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, বিএনপির সাথে আন্ডার টেবিল একটা নেগোসিয়েশন হবে যে আমরা অমুক অমুক আসনে প্রার্থী দেব, সেখানে বিএনপি আপনারা প্রার্থী দেবেন না, যাতে জনগণকে আমরা বুঝাতে পারি যে আমরা বিএনপির লাইনে যাই নাই বা বিএনপি টেবিলে যাই নাই, আমরা আমাদের মতো আছি, কিন্তু ভিতরে ভিতরে আমরা আপনাদের সাথেই করব, আপনারা প্রার্থী দিবেন না, আমাদের প্রার্থীরা যাতে জিতে আসতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এরকম সুর কিন্তু ইতিমধ্যেও নানান টেবিলে আলোচনা হচ্ছে, গণমাধ্যমেও আসতেছে। কালকেও আমরা বোধহয় গতকালকে বোধহয় সম্ভবত সমকাল নাকি যুগান্তরে দেখলাম যে বিএনপি তো ইতিমধ্যে প্রায়
অনেক আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন, গ্রিন সিগন্যাল দেবেন। এবং তারা এরকমও দেখলাম পত্রিকায় যে সকল আসনে ওই এনসিপির সিনিয়র নেতারা রয়েছেন তাদের আসনে আপাতত বিএনপি কোনো প্রার্থী দিচ্ছেন না। তো যাই হোক, এই যে নানামুখী আলোচনা, নানামুখী ধরেন যে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এগুলো একবারই উড়িয়ে দেওয়া যায় না। এখন এই যে এনসিপি শাপলা না হলে নির্বাচন করবই না, হতে দেব না ইত্যাদি, আরে ভাই শাপলা কিভাবে দেবে? তারাই বলছে যে আমরা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ দেখতে চাই, সরকারকে নিরপেক্ষ দেখতে চাই। তো নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ জায়গায় থাকতে চাই তাহলে শাপলাটা দিবে কিভাবে ভাই? এখন নির্বাচন কমিশন যদি আইন মাফিকও চলে, যে আমরা প্রসিডিউরের বাইরে যাব না, ল অ্যান্ড রেগুলেশনের বাইরে যাব না, তাহলে এখানে তো এনসিপির আগে ওই মান্না ভাইয়ের নাগরিক ঐক্য আবেদন করেছিল জাতীয় ফুল শাপলাকে তারা তাদের দলীয় প্রতীক হিসেবে পাওয়ার জন্য। তাহলে আইন অনুযায়ী বলে যে আগে আবেদন করবে সে আগে পাবে, তাহলে এখানে হকদার তো মান্না ভাইরা আগে, তোমরা তো সেকেন্ড লাইনে আছো, মানে আইন অনুযায়ী বলছে। এখন এই যে চাওয়া না পাইলে হতে দেবো না, এগুলো স্রেফ বার্গেনিং। আপনি নিশ্চিত লেগে থাকেন, তারা নিজেরাও জানে শাপলা তারা পাবে না, তারা নিজেরাও জানে শাপলা ফুল তারা পাবে না, কিন্তু এই শাপলা ফুল তারপরেও অনর অবস্থানে এটা শুধুমাত্র বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য, যে আমি আপনার সাথে জোট করতে চাই, এই যে শাপলা ফুল না পেলে কিন্তু নির্বাচন হতে দেবো না, একটা ঝামেলা লাগাই দেবো, এটা সেটা, তার মানে আমি 20টা আসন চাই, 20টা আসন দিতে হবে। বুঝছেন বিষয়টা? এই বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপের জন্যই মূলত আন্ডার টেবিল নেগোসিয়েশন হচ্ছে, আলোচনা হচ্ছে, আর বাইরের মিডিয়াতে মাঠ গরম করা হচ্ছে, শাপলা ফুল লাগবেই, এটা লাগবেই, সেটা লাগবে, ইত্যাদি ইত্যাদি। এটা গেল তাদের ইস্যু। আরেকটি কথা বলে শেষ করব, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা আলোচনা গতকালকে সামনে আসছে প্রকাশ্যে, বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে তিনি তাদেরকেও বলেছেন এটা নিয়ে। ধরেন যে ব্যাখ্যা, ভিন্ন ব্যাখ্যা, নানান ব্যাখ্যা রয়েছে। কেউ বলতে চাচ্ছেন যে তারা কেয়ারটেকার চাই নাই, অমুক ভাবে বা অমুক সিস্টেমে বা অমুক অ্যাঙ্গেল থেকে বক্তব্যটা দিয়েছেন। তবে যারা যেভাবেই বলুক, তবে এটা সত্য যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ডিমান্ড বা প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা আজকে তৈরি হলো, কেন তৈরি হলো, এর পিছনে কারণটা কি, দায়ী কারা? আমি মনে করি এর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ডিসফাংশনাল অ্যাক্টিভিটির কারণেই আজকে কেয়ারটেকার সরকারের ডিমান্ড জনগণের মাঝে ক্রিয়েট হয়েছে। আমরা বারবার সরকারকে বলেছি যে আপনারা একটা দলনিরপেক্ষ সরকার, একটা দলনিরপেক্ষ সরকারের যে ক্যারেক্টার, যে নেচার থাকা উচিত বা দরকার, আপনারা সেই নেচারের মধ্যে এক্সিস্ট করেন না। আপনারা বিগত 6 মাস আগেই সেই নেচার থেকে বেরিয়ে গেছেন। এখন আজকে দেখেন এই সরকারকে কারা নিয়োগ দিয়েছে, সরকার নিজেই বলেছে যে ওই ছাত্ররা, মানে ইন্টারিম সরকারকে নিয়োগ দিয়েছেন। এনসিপিও বলছে সরকার নিরপেক্ষ না, বিএনপিও বলছে নিরপেক্ষ না, জামাতও বলছে। সরকার যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে তো আসলে কেয়ারটেকার দরকার। আপনার কাছে আবার আসবো আমি।